নূর হন্তদন্ত হয়ে এক লাফে উঠে বসলো, ঘরের আনাচে কানাচে চোখ বোলালো, কিন্তু কই, ঘরের ভিতরে তো কেউ নেই। পুরো ঘরে এসির গুঞ্জন ছাড়া পুরো ঘর নির্ঝুম নিস্তব্ধ। তবে কি কোনো দুঃস্বপ্ন দেখছিলাম? বুকের ওপর কাঁপতে থাকা হাতটা দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো নূর। ইদানিং এমন অদ্ভুত দুঃস্বপ্ন দেখে তার মাঝরাতে ঘুম ভেঙে যায়। নিজেকে শান্ত করলেও ভয়ে নূরের গলাটা ততক্ষণে শুকিয়ে কাঠ হয়ে গেছে। বুকের ভিতরটা যেন কেমন খা খা করছে। প্রচুর পরিমাণে পানি তেষ্টা পেয়েছে তার। এই মুহূর্তে এক ঢোক পানি না গেলে বাকি রাতটা সে কিছুতেই ঘুমাতে পারবে, দম আটকে মরে যাবে বলে মনে হচ্ছে। কিন্তু পানি তো খাবে, কিন্তু সে পানি কোথায় পাবে? অসহায় চোখে অন্ধকার ঘরের চারপাশে তাকালো। সে তো এই ফ্ল্যাটের কিছুই চেনে না। সেই কখন তুর্যের মা নীলুফা ইয়াসমিন টেনে এনে এই ঘরের বিছানায় বসিয়ে দিয়ে গিয়েছিলেন। তারপর থেকে নূর ভয়ে আতঙ্কে এক জায়গায় গুটিসুটি মেরে বসেছিল। ঘর থেকে এক পায়েও বাইরে বেরোয়নি। ঘরের কোথাও কোনো জগ বা পানির বোতল চোখে পড়ছে না। পানি খেতে হলে তাকে এই ঘর ছেড়ে ড্রয়িং রুমে বের হতে হবে। কিন্তু এই গভীর রাতে বাইরে বেরোনোর কথা ভাবতেই নূরের হাত পা অবশ হয়ে আসে। যদি তুর্য ভাইয়া বাইরে জেগে থাকে, তাকে দেখে আগের মতন চিৎকার করে ওঠে। মনের ভিতরে হাজারো ভয় ভীতি নিয়ে নূর গুটিসুটি পায়ে দরজার বাইরে এগিয়ে গেল। দরজার হ্যান্ডেলটায় হাত ছোঁয়ানো মুহূর্তেই মনে পড়ে গেল নিজের পরনের কাপড়ের কথা। নিচে শুধু সুতির সায়া আর ওপরে তুর্যের ঢোলা ঢালা টি শার্ট। ভাবতেই নূরের সারা শরীর লজ্জায় আর আড়ষ্টতায় শিউরে উঠল। সে এক ঝটকায় দরজার হাতলটা ছেড়ে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ফিরে আসলো। নূরের অবুঝ মনটাও এতটুকু বুঝেছে যে এই পোশাকে কোনোভাবে ঘরের বাইরে যাওয়া যাবে না। সূর্য ভাইয়া যদি তাকে এই অবস্থায় দেখে ফেলে, তবে সে লজ্জায় মাটিতে মিশে যাবে। সূর্যের সামনে এইভাবে গেলে তো সে লজ্জায় মরে যাবে। নূর আলমারির দিকে এগিয়ে গেল। নীলুফা ইয়াসমিন তার জামা কাপড় আলমারিতে তুলে রেখেছিলেন। সেখান থেকে টেনে টুনে এক সাধারণ 3 পিস বের করে নিল সে। হাত পা তখনও ভয়ে কাঁপছে, তবুও সে তাড়াহুড়ো করে সুতির সায়া আর টি শার্টটা বদলে নিল। না দিয়ে ভালো করে শরীরটা জড়িয়ে মাথায় একটা ঘোমটা টেনে নিল নূপুর। আবার দরজার দিকে এগোলো। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো নূপুর। বাইরে একটা নীল রঙের ডিম লাইট জ্বলছে। সেই মৃদু মায়াবী আলোয় পুরো ড্রয়িং রুমটা এক অদ্ভুত রূপ ধারণ করেছে। কিন্তু পিপাসায় নূপুরের চোখ মুখ এতটাই বুঝে আসছিল যে আশেপাশে খুঁটিয়ে দেখার মানসিকতা তখন তার ছিল না। পাশের সোফাতে যে তুর্য এক হাত কপালে দিয়ে গভীর ঘুমে মগ্ন, সেই দিকে নূপুরের চোখ গেলই না। তার সমস্ত মনোযোগ কেবলমাত্র এক ফোঁটা পানির দিকে। সোজা ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়িয়ে ব্যাকুল ভাবে চারপাশে চোখ বোলাতে লাগলো। রান্নাঘর কোন দিকে নূর জানে না। এদিকে ওদিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ একটা তারের সাথে হোঁচট খেয়ে পড়ে গেল নূর। সাথে সাথে কিছু একটা মৃদু চিৎকার শুনে নূর চমকে উঠলো। পিছন তাকিয়ে দেখলো তুর্য মাথায় হাত দিয়ে বসে আছে আর ল্যাপটপটা মেঝেতে পড়ে ভেঙে গেছে। তুর্য সোফায় শুয়ে ল্যাপটপে কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। নূরের পায়ে টেনে চার্জের তারে হ্যাচকা টান লেগেছে। তার পাশে রাখা টেবিল থেকে তুর্যের স্বাদের ল্যাপটপটা সশব্দে মেঝেতে আছড়ে পড়ে। ভয়ে নূরের মুখের সমস্ত রক্ত যেন এক লহমায় শুষে নিল কেউ। এই 1,00,000 টাকার ল্যাপটপ ভাঙার অপরাধে শাস্তি যে কি হবে। নূর মেঝেতে বসা অবস্থায় ভয়ে কাঁপতে কাঁপতে পিছনের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল। তুর্য সোফা থেকে উঠে নূরের সামনে এসে দাঁড়ালো। তুর্যের অবয়বটা নূরের ওপর এক বিশাল কালবৈশাখী ঝড়ের মতো ছায়া ফেললো। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। মেঝেতে বসে থাকা নূর ভয়ে 2 হাতে নিজের ওড়নাটা শক্ত করে আঁকড়ে ধরে ওপরের দিকে তাকিয়ে আছে। গোলাপি ঠোঁট দুটো অবাধ্য পাখির ডানার মতো থরথর করে কাঁপছে। তুর্য নূরের 2 বাহু ধরে দাঁড় করালো। এত রাতে এখানে এসেছিস কেন? মা মনে হয় বলে দিয়েছিল নিজের স্বামীর খেয়াল রাখতে। স্ত্রীর অধিকার দেখাতে এসেছিস? নূর কোনো কথা বলল না। ভয়ে তার আত্মা শুকিয়ে গেছে। তুর্য আবার বলে উঠল, এই ল্যাপটপে কত নোট ছিল হিসাব আছে তোর? আর এর দাম জানিস? নূর এবার কাঁপা কাঁপা গলায় বলল, আমি পড়াশোনা শেষ করে যখন চাকরি করব তখন আপনার ল্যাপটপের দাম দিয়ে দেব। কিন্তু এখন আমাকে ছেড়ে দিন তুর্য ভাই। নূরের মুখে এমন বোকা বোকা কথা শুনে তুর্য আরো রেগে গেল। তুর্য নূরকে ছাড়লো না, বরং আরো শক্ত করে বাহু চেপে ধরলো। তুর্যের আঙুলগুলোর প্রচন্ড চাপ পেয়ে এতক্ষণে নূরের ফর্সা কোমল চামড়া স্পষ্ট লালচে দাগ হয়ে গিয়েছে। ব্যথার তীব্রতায় নূরের মুখটা কুঁচকে গেল।
পানি খেতে এসেছিলাম আমি, আমার খুব তৃষ্ণা পেয়েছে। নূরের কথা শুনে তুর্যের হাতের বাঁধন মুহূর্তের জন্য শীতল হয়ে এলো। এতক্ষণ ধরে সে ভাবছিল নূর হয়তো কোনো মতলব নিয়ে এসেছে, কিন্তু নূরের শুকনো ঠোঁট এতক্ষণে নজরে এলো। তুর্য নূরের বাহু থেকে নিজের হাত সরিয়ে নিল। এক পলক নূরের ফর্সা হাতের দিকে তাকালো, যেখানে তার শক্ত আঙুলের লালচে দাগগুলো তখনও স্পষ্ট হয়ে আছে। হাফ হাতা জামা পরা তার স্পষ্টভাবে দেখা যাচ্ছে। নিজের অজান্তেই তুর্যের বুকের ভিতরটা কেমন যেন খচখচ করে উঠলো। সে নূরের দিকে পিঠ ফিরিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, এখানেই দাঁড়িয়ে থাকবি, পাও নড়বি না। নূর দেওয়াল ঘেঁষে ওইখানেই দাঁড়িয়ে রইল। একটু পরেই তুর্য একটা কাচের গ্লাসে ঠান্ডা পানি নিয়ে ফিরে এলো। পানি খা। নূর দুই হাতে গ্লাসটা ধরলো, হাত তখনও কাঁপছিল। পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে পুরো পানিটা খেয়ে নিল। এতক্ষণে তার বুকটা শান্ত হলো, গলার ভিতরের খা খা ভাবটা দূর হলো। খাওয়া শেষ হতেই তুর্য নূরের হাত থেকে খালি গ্লাসটা নিয়ে নিল। তারপর নূরের চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, এবার নিজের ঘরে যা। নূর নিজের ঘরে এসে দরজায় পিঠ দিয়ে মেঝেতেই বসে পড়লো। তার বুক তখন কামড়ের হাঁপাড়ের মতন ওঠানামা করছে। বাহুর লাল দাগগুলোয় হাত দিতেই ব্যথায় তার মুখ চোখ কুঁচকে গেল। ব্যথা সহ্য করতে না পেরে সে ঘাটে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়লো, কিন্তু বাকি রাত আর তার চোখে ঘুম এলো না। বারবার মনে হচ্ছে সে তুর্যের ল্যাপটপ ভেঙেছে। এই চিন্তায় এখন এক মস্ত বড় পাহাড়ের মতো চেপে বসেছে। সে তো ইচ্ছে করে করেনি, শুধু এক ঢোক পানির জন্য তৃষ্ণার্ত হয়ে বাইরে গিয়েছিল, কিন্তু পরিণতিতে তুর্যের ভাইয়ের এত দামি জিনিসটা, তার এত নোট সব এক নিমিষে শেষ হয়ে গেল। নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে। রাত পেরিয়ে সকাল হলো। সারা রাত দুশ্চিন্তার কারণে চোখের পাতা এক করতে পারিনি নূর। এই ঘুম থেকে উঠে পড়লো সে। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 7টা বাজে। বুকের ভিতরের কাল রাতের সেই ভয়টা নিয়েই ধীর পায়ে ঘরের দরজা খুলে ড্রয়িং রুমে বেরিয়ে এলো নূর। বাইরে তার চোখ থমকে গেল। সোফায় আধশোয়া অবস্থায় ঘুমাচ্ছে, কিন্তু এ কি? তুর্যর কপালে এত সাদা ব্যান্ডেজ করা। নূর অবাক হয়ে দাঁড়িয়ে গেল। রাতে তো মানুষটা একদম ভালো ছিল, হঠাৎ কপালে এমন চোট লাগলো কি করে? তুর্যর কপালে এই আঘাতের চিহ্ন দেখে নূরের বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। কৌতূহল আর অজানা টানে পা দুটো যেন নিজের অজান্তেই তুর্যের দিকে এগিয়ে গেল। তুর্য তখনও গভীর ঘুমে বিভোর। নূরের মনে হলো কাল রাতের ওই ঘটনার পর হয়তো তুর্য ভাইয়ের অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি। নূর আলতো পায়ে এগিয়ে গিয়ে সোফার পাশে হাঁটু মুড়ে তুর্যের মাথার কাছে বসল। তুর্যকে ডেকে তোলার মতন সাহস নূরের কোনোদিনই হবে না, তাই সে চুপচাপ বসে রইল। কিন্তু হঠাৎ করেই নূরের নজরে এলো তুর্যের কপালে সাদা ব্যান্ডেজের এক পাশ দিয়ে খানিকটা রক্ত চুইয়ে পড়ছে। রক্তের দাগটা দেখে নূরের বুকের ভিতরটা কেঁপে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। একটু ঝুঁকে পড়ে ব্যান্ডেজের ওই রক্তাক্ত অংশটা ভালো করে দেখতে লাগলো। তখনই তুর্য গম্ভীর গলায় বলে উঠল, নিষেধ করার পরেও আমার কাছে কেন এসেছিস নূর? তুর্যের হুট করে বলা কথাটা তীরের মতন এসে লাগলো নূরের কানে। ভয়ে আর চরম বিস্ময়ে নূর এক ঝটকায় পিছনে সরে গেল। আর চোখ দুটো চড়ক গাছ। মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে কথা বলতে পারে? তুর্য ভাইয়ের চোখ দুটো তো এখনো বন্ধ, সে তো জেগেই ওঠেনি। তবে কি তুর্য ভাইয়ের ঘুমিয়ে ঘুমিয়ে তাকেই দেখছে, নাকি সে আসলে না ঘুমিয়ে নূরের সমস্ত কর্মকাণ্ড টের পাচ্ছিল?